এসএসসি 27 এবং 28 ব্যাচ স্থানাঙ্ক জ্যামিতি উচ্চতর গণিতের 11তম অধ্যায়। তোমরা যারা নবম দশম শ্রেণী আছো তাদের কাছে অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক অনেক এমসিকিউ, শত শত এমসিকিউ। কিভাবে সলভ করবো এত এমসিকিউ, কিভাবে মনে রাখবো টেকনিক, কিভাবে ক্যালকুলেটর হ্যাকস এবং কিভাবে আমি শর্টকাট স্ট্র্যাটেজি অবলম্বন করে পরীক্ষাতে ভালো করব, এত এত দুশ্চিন্তা। দেখো, এই দুশ্চিন্তার অবসান মাত্র 15টা এমসিকিউ দিয়ে। কারণ কি, মাত্র 15টা এমসিকিউ করলে তোমার 11তম অধ্যায় শেষ। হ্যাঁ, কথা আসলেই সত্য। তোমরা জানো ক্লাসফেল কিভাবে এটা পসিবল করে। যারা পেইড বেচার আছে তারা আরো বিশেষভাবে জানো, তারা এটা ফলাফল ভোগ করছো। 26 ব্যাচ, 27 ব্যাচ, 28 ব্যাচ যারা তোমরা আমাদের সাথে ছিলে, যারা আছো, তোমরা জানো সবাই ক্লাসফেল কিভাবে এই কাজগুলো করে থাকে। 15টা এমসিকিউ মিনস 15টা টাইপস। একটা টাইপের তুমি যদি এমসিকিউ করো, একটা এমসিকিউ করো, সেই এমসিকিউটার মাধ্যমে ওই টাইপের যত খুঁটিনাটি ব্যাপার আছে, স্ট্র্যাটেজিক্যাল ওয়ে আছে কিংবা ভ্যারিয়েশন আছে, সেটা বুঝতে পারো, তাহলে একটা এমসিকিউতে একটা টাইপ বুঝতে যথেষ্ট। 15টা টাইপ যদি তুমি করো, তোমার এই 11তম অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতিতে আর কিছু থাকেই না অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছো? যারা পেইড ব্যাচের আছে তাদের কাছ থেকে তোমরা শোনো, আর যদি তোমরা অংশগ্রহণ করতে চাও, শিখতে চাও পুরা চ্যাপ্টার বা পুরা উচ্চতর গণিত, ইভেন তোমার পুরা সবগুলো সাবজেক্ট, তাহলে আমি বলবো এখনই ক্লাসফেলের 2-in-1 প্রিমিয়াম ব্যাচ চলছে, এখানে ভর্তি হয়ে যাও। ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। কেন শেয়ার করবে? কারণ আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে 15টা এমসিকিউর মাধ্যমে বা 15টা টাইপের মাধ্যমে তুমি তোমার পুরো অধ্যায়টাকে কভার করতে পারবে। আমি কিন্তু আজকে এগুলো সলভ করে দিব, ঠিক আছে? তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমি বলবো ধৈর্য ধরে দেখো এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দাও, বন্ধু বান্ধবকে, ঠিক আছে? তো চলো আজকে বেশি কথা না বলে আমি তোমাদেরকে দেখাই কিভাবে 15টা এমসিকিউ বা কোন ধরনের স্ট্র্যাটেজি আমরা ক্লাসফেলের টিচাররা প্রত্যেকটা সাবজেক্টে ফলো করে থাকি এবং স্টুডেন্টরা খুব বেশি উপকৃত হয় এই স্ট্র্যাটেজির কারণে। আমরা চলো একটু দেখি। চলো, 11তম অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। একটু বেশি এমসিকিউ আছে, বাট সহজ সহজ, বুঝতে খুবই সহজ। তো পেনিক হওয়ার কিছু নাই। প্রথম টাইপটাই হচ্ছে অক্ষ হতে বিন্দুর দূরত্ব ও অবস্থান। অর্থাৎ একটা বিন্দু এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরে অবস্থান করছে এবং বিন্দুটা অবস্থান বলতে কোন চতুর্ভাগে অবস্থান করছে, প্রথম চতুর্ভাগে নাকি দ্বিতীয়, না তৃতীয়, নাকি চতুর্থতে অবস্থান করছে। চলো আমরা একটু দেখি। P54 বিন্দুটি xy সমতলের কোন বিন্দুতে অবস্থান, মানে কোন চতুর্ভাগে অবস্থান করছে। তাহলে এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। তোমরা সবাই জানো। তাহলে x এর মান হচ্ছে 5, ধনাত্মক 5 ডান দিকে, y এর মান হচ্ছে 4, ধনাত্মক 4, তাহলে উপরের দিকে। এই যে এখানে হচ্ছে বিন্দু 5,4। তাহলে এটা কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। ওকে। কোন বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত? তোমরা জানো x অক্ষের উপরে থাকলে y এর মান 0। x অক্ষের উপরে থাকলে আমি একটু তোমাদেরকে লিখে দেই, x অক্ষের উপর y is equals to 0, y অক্ষের উপর x is equals to 0। তাহলে দেখো, যেই বিন্দুতে y এর মান 0, সেই বিন্দুটা x অক্ষের উপরে। তাহলে y এর মান 0, y এর মান আছে, y এর মান আছে, y এর মান আছে। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের x অক্ষের উপরে। হ্যাঁ, কোন বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত? কোন বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত? x অক্ষের উপর হতে গেলে y এর মান 0 হইতে হবে। তাহলে ভাই এখানে y এর মান আছে, এখানে y এরও মান আছে, এখানে y এরও মান আছে, ঠিক আছে? তাহলে x অক্ষের উপর হতে গেলে y এর মান 0 হইতে হবে। তাহলে সঠিক উত্তর P, নট কিউ, কিউ না। ওকে। x অক্ষ হতে এত বিন্দুর দূরত্ব কত? আসো আমি লিখে দিই। x অক্ষ হতে বিন্দুর দূরত্ব, বিন্দুর y এর মান। তাহলে y অক্ষ হতে বিন্দুর দূরত্ব, বিন্দুর x এর মান, এই দুটো মনে রাখো, ঠিক আছে? আর এখানে মনে রাখার মতো এটা। তাহলে বুঝো, x অক্ষ হতে দূরত্ব হচ্ছে বিন্দুর y এর মান, x অক্ষ বললে বিপরীত y এর মান, y অক্ষ বললে বিপরীত x এর মান। তাহলে কি বলছে? x অক্ষ হতে দূরত্ব। তাহলে y এর মান কত বিন্দুর? 7/3। আবারও বলতেছি, x অক্ষ হতে দূরত্ব কার মান হবে? বিন্দুর y এর মান। x অক্ষ হতে y এর মান, y অক্ষ হতে x এর মান। তাহলে x অক্ষ হতে বিন্দু কার মান? y এর মান 7/3। ওকে। y অক্ষ হতে এত বিন্দুর দূরত্ব, কথা বুঝো, y অক্ষ হতে দূরত্ব, y অক্ষ বললে x এর মান। তাহলে -2 হওয়ার কত দূরত্ব? না, শুধু দূরত্ব যখন চাইবে তখন 2 বলবা, চিহ্ন বাদে বলবা। মানে কোশ্চেনে যখন দূরত্ব চাওয়া হবে তখন তুমি চিহ্ন বাদে বলবা। y অক্ষের দূরত্ব বিন্দুর x এর মান, x এর মান উত্তর -2, তাহলে -2 দিবে উত্তর? না, উত্তর হবে 2, দূরত্ব নেগেটিভ হয় না। ওকে। p বিন্দুর স্থানাঙ্ক এত হলে কোনটি সত্য? কথা বুঝো। বিন্দুর x এর মানকে বলা হয়, বিন্দুর x এর মান কি জানো? বিন্দুর x এর মানকে বলা হয় ভুজ।
আর বিন্দুর ওয়াই এর মানকে বলা হয় কোটি। এক্স এর মানকে বলা হয় ভুজ, ওয়াই এর মানকে কোটি। তাহলে ভুজ যে কথা, এক্স এর মানে কি কথা, কোটি যে কথা, ওয়াই এর মানে কি কথা। এই বিন্দুতে এক্স ইজ ইকুয়ালস টু 0 আর ওয়াই ইজ ইকুয়ালস টু কত, 3। তাহলে এক্স মানে কি ভুজ, তাহলে দেখো তো ভুজ 3, মিথ্যা কথা, কারণ ওয়াই এর মান হচ্ছে কোটি, তাহলে কোটি 3 ভুজ 0। এটা হচ্ছে আমাদের ভুজ, এটা হচ্ছে আমাদের কোটি। তাহলে দেখো কোটি 0, এটাও ভুল। আচ্ছা আমি প্রশ্নকার দিয়ে লিখছি, এটা আসলে ওকার দিয়ে হবে, ঠিক আছে। আচ্ছা বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত, কেমনে বুঝলা? ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0, দেখো এখানে এক্স এর মান 0। যদি ভুজ 0 হয় বা এক্স এর মান 0 হয় তাহলে ওয়াই অক্ষের উপরে, আর যদি কোটি 0 হয় বা ওয়াই এর মান 0 হয় তাহলে এক্স অক্ষের উপরে। এক্স এর মান 0 হলে ওয়াই অক্ষের উপরে, ওয়াই এর মান 0 হলে এক্স অক্ষের উপরে। ক্লিয়ার? ওকে। দুই বিন্দুর দূরত্ব, একদম সূত্র এখানে আছে। দুইটা বিন্দু মনে করো, কি কি, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, দুইটা বিন্দু দেওয়া আছে। x1 y1 একটা বিন্দু, x2 y2 একটা বিন্দু। দূরত্ব কি হবে? দূরত্ব হবে সিম্পলি x2 minus x1 হোল স্কয়ার প্লাস y2 minus y1 হোল স্কয়ার। ঠিক আছে? x1 কে যদি আগে লেখো তাহলে x1 minus x2 হোল স্কয়ার y1 minus y2 হোল স্কয়ার, এভাবে লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা আসো, মূল বিন্দু এবং এত বিন্দুর দূরত্ব আমি একটা করে দিই একটু। মূল বিন্দু এবং এত বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে মূল বিন্দু বলতে কাকে বোঝায়? মূল বিন্দু বলতে এই যে 0 0 বিন্দুকে বোঝায়। ঠিক আছে, তোমরা মনে রাখবা প্রথমটা বিন্দুর প্রথমটা আরেক বিন্দুর প্রথমটা মাইনাস, প্রথম বিন্দুর দ্বিতীয়টা, দ্বিতীয় বিন্দুর দ্বিতীয়টা মাইনাস, এভাবে মনে রাখবা। তাইলে আসো মূল বিন্দু এবং 2 2 2 2, তাহলে রুট ওভার এই যে প্রথমটা মাইনাস প্রথমটা 0 মাইনাস 2 হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা 0 মাইনাস 2 হোল স্কয়ার। কত আসছে? 2 রুট 2। এটার উত্তর হবে 2 রুট 2। কই, এটার উত্তর 2 রুট 2। তাহলে এটা তোমরা নিজেরা করবা, ফাইন। মূল বিন্দু থেকে এত এবং এত বিন্দু সমদূরবর্তী হলে আর এর মান কত? ইন্টারেস্টিং কোশ্চেন, খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। আসো আমরা বের করি। মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব দেখো, মূল বিন্দু মানে কি 0 0, 0 0 বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, 0 0 বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সেম। তাহলে 0 0 বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা কত আমরা বের করি। রুট ওভার 0, 0 0 বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আমরা বের করতেছি। তাহলে প্রথমটা মাইনাস প্রথমটা, সূত্রের মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস 7 স্কয়ার প্লাস, এখানে কি হবে? এখানে কি হবে ভাই? দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা, তার মানে 0 মাইনাস 7 স্কয়ার ইকুয়াল দাও 7 রুট 2। দেখো মূলবিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 7 রুট 2। এখন মূলবিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করা লাগবে, মূলবিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করা লাগবে। চলো আমরা বের করি। রুট ওভার প্রথমটা মাইনাস প্রথমটা 0 মাইনাস আর স্কয়ার, দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা 0 মাইনাস 7 স্কয়ার। এই যে মূলবিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, মূলবিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান। এবার ভাই তুমি কি করতে পারো, 7 রুট 2 এই রুট তো তোলা লাগবে, এই রুট তুলতে গেলে তোমাকে কি করা লাগবে? স্কয়ার করা লাগবে। তাহলে 7 রুট 2 এর স্কয়ার করলে তুমি পাবা হচ্ছে 49 ইজ ইকুয়ালস টু মাইনাস আর স্কয়ার মানে হচ্ছে আর স্কয়ার। এই রুট কি হইছে? রুট বোথ সাইডে স্কয়ার করার কারণে রুট ক্যান্সেল। আর 0 মাইনাস আর স্কয়ার মানে আর স্কয়ার প্লাস 0 মাইনাস 7 স্কয়ার মানে মাইনাস স্কয়ারের কারণে প্লাস হয়ে যাবে, আর 7 স্কয়ার মানে 49। ঠিক আছে? না এখানে হবে 49 না, একটু ভুল হয়েছে এখানে। তুমি ক্যালকুলেটর চাপ দিলে তুমি পাবা হচ্ছে কত বলি, 49 ইন্টু 2 পাবা। তো এবার আসো আমি এখানে দেখাচ্ছি 49 ইন্টু 2 মানে হচ্ছে 98, 49 এই পাশে আসলে মাইনাস 49 ইজ ইকুয়ালস টু আর স্কয়ার। তাহলে 49 ইজ ইকুয়ালস টু আর স্কয়ার। 98 থেকে 49 গেলে 49 থাকে আরো। এটা একটা সমীকরণ, এ স্কয়ার তুলতে গেলে রুট করা লাগবে, রুট করতে গেলে প্লাস মাইনাস দিতে হয়। 49 রুট করলে 7, আর স্কয়ার রুট করলে আর, তাহলে আর ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 7। মনে থাকবে? প্লাস মাইনাসটা কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু সমীকরণ রুট করতে গেলে প্লাস মাইনাস দিতে হবে। বুঝা গেল?
তো বুঝা গেলে এই জিনিসগুলো একটু নিজেরা প্র্যাকটিস করবা। ওকে, আসো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা মাথায় রাখো এটা। হ্যাঁ, তো কি বলছে দেখো, পি আর এর লম্ব বিক্ষেপ এক্স এর উপর x2 মাইনাস x1। এখন লম্ব বিক্ষেপ কি, ধরো এটা একটা রেখা xy, উপর একটা রেখা আছে মনে করো যে mn, তুমি এখান থেকে একটা টর্চ দিয়ে লাইট ফাললা, ঠিক এই রেখার সাথে 90 ডিগ্রিতে টর্চটা দিলা। এই যে রেখার ছায়া x এর উপরে পড়বে, লম্বালম্বি ভাবে যেটা পড়বে সেই দৈর্ঘ্যটাকে বলবো লম্ব অভিক্ষেপ। অভিক্ষেপ মানে ছায়াটা যদি লম্বভাবে পড়ে 90 ডিগ্রিতে পড়ে, এটা লম্ব অভিক্ষেপ বলে। এখন লম্ব অভিক্ষেপ দৈর্ঘ্য তুমি কেমনে বের করবা, এটার লম্ব অভিক্ষেপ পড়বে কার উপরে, এটার ছায়া পড়বে, লাইটের কারণে এটার ছায়া পড়বে কার উপরে, x এর উপরে পড়বে। এখন x এর উপরে mn এর ছায়ার দৈর্ঘ্যটা কতটুকু, লম্ব অভিক্ষেপটা কতটুকু, কেমনে বের করব, m বিন্দু থেকে একটা লম্ব টানবো, n বিন্দু থেকে একটা লম্ব টানবো। তাহলে এই মাঝখানে যে দৈর্ঘ্য আছে, ধরো এটা হচ্ছে x ড্যাশ y ড্যাশ, তাহলে x ড্যাশ y ড্যাশ হচ্ছে mn এর লম্ব বিক্ষেপ xy এর উপর। ক্লিয়ার? তাহলে আসো জিনিসটা বুঝো আগে। pr এর লম্ব বিক্ষেপ চাইছে তোমার কাছে, pr এর, এই যে এটার। এখন ঘটনা হচ্ছে এই p বিন্দু এখানে গেছে কেমনে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের x1, এরপরে y1 এর কারণে উপরে উঠছে, ফাইন। কিউ বিন্দু এখানে উঠছে কেমনে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের x2, দেন y2 এর কারণে এই উপরে উঠছে, ভালো কথা। তাহলে এই মাঝখানের দূরত্বটা কত, মাঝখানের দূরত্বটা হচ্ছে পুরো x2 থেকে x1 বিয়োগ করলে x2 মাইনাস x1। তাহলে এটা যদি হয় x2 মাইনাস x1, এটা অবশ্যই x2 মাইনাস x1। কেন? কারণ এটা লম্ব টানা, লম্ব এটা কিন্তু লম্ব টানা। তাহলে এই রেখাটাও x অক্ষের উপরে লম্ব, এটাও x অক্ষের উপরে লম্ব, তার মানে এই রেখা আর এই রেখা পরস্পর সমান্তরাল, সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান হয়। তাহলে এতটুকু x2 মাইনাস x1 হলে এতটুকু x2 মাইনাস x1 হবে। এবার আসো pr এর লম্ব বিক্ষেপ, এই যে pr এর লম্ব বিক্ষেপ। তাহলে pr এর লম্ব বিক্ষেপ কার উপরে, x অক্ষের উপরে, এটা হচ্ছে x অক্ষ। তাহলে pr থেকে কি করতে হবে, x অক্ষের উপরে লম্ব টানতে হবে। p বিন্দু থেকে লম্ব টানলাম, r বিন্দু থেকে লম্ব টানলাম, টানার পরে কি এতটুকু দৈর্ঘ্য। তাহলে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে আমাদের লম্ব বিক্ষেপ কার, pr এর, কার উপরে, x অক্ষের উপরে। তাহলে এতটুকু দৈর্ঘ্য কত, x2 মাইনাস x1, এই কথা সঠিক। এবার আসো qr, এই এতটুকু হচ্ছে আমাদের কত, y2, আর এটুকু হচ্ছে আমাদের y1, তাহলে এটা কি হইব, y2 মাইনাস y1, এটাও সঠিক। এবার pq কি হবে, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুইটা বিন্দু দেওয়া আছে তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা জানি, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত, 1, 2 এবং 3। খুবই ভালো মনোযোগ করে এটা কিন্তু বুঝবা, প্রয়োজনে আবার রিওয়াইন্ড করে দেখে নিবা। আসো আমি এখান থেকে একটা করাই দিচ্ছি, তোমরা নিজেরা একটা করবা আর কি। একটা জাস্ট আমি করাই দিচ্ছি এখান থেকে, সিম্পলি মনে রাখবা। এত দুইটি বিন্দু হলে এবি বাহু দ্বারা উৎপন্ন বর্গের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য আগে বের করা লাগবে। এবি বাহুর দৈর্ঘ্য কেমনে বের করবো আমরা, এবি বাহু হচ্ছে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত হবে, রুট ওভার, এই যে আমি সিম্পলি ক্যালকুলেটর বের করে ফেলবো, হ্যাঁ, রুট ওভার এই যে প্রথমটা মাইনাস প্রথমটা, 1 সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, স্কয়ার প্লাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 স্কয়ার, কত আসছে 2√2। মানে এবির দৈর্ঘ্য, এবির দৈর্ঘ্য মানে এখান থেকে এটা ছিল, এখান থেকে এটা ছিল, আচ্ছা এবির দৈর্ঘ্য কত, 2√2। তাহলে এবি হচ্ছে কি, বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2 এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য কত পাইছি আমরা, 2√2। তাহলে 2 এই √2 গুণ করলে আরেকটা 2, তাহলে 2 দুগুণে 4, শেষ উত্তর। ক্লিয়ার? একদম ইজি, একদম ইজি। এবি হচ্ছে একটা বাহু, বর্গের একটা বাহু, আর বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, √2 এক বাহুর দৈর্ঘ্য। তাহলে √2 এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2√2, এটাকে গুণ করলে তুমি 4 পাবা। বোঝা গেল? এবার আসো একটি সামান্তরিকের কৌণিক বিন্দুগুলো যথাক্রমে এত এত এত, এর একটি কর্ণের দৈর্ঘ্য। তাহলে এটা আর এটা মিলে একটা কর্ণ, এটা আর এটা মিলে একটা কর্ণ, প্রথম আর তৃতীয় মিলে একটা কর্ণ, দ্বিতীয় আর চতুর্থ মিলে আরেকটা কর্ণ। তোমরা জানো, তুমি যদি আঁকো তাহলে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাহলে প্রথম আর 3 মিলে একটা, এটা 4, 2 আর 4 মিলে একটা। ওকে, তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবা। কর্ণের দৈর্ঘ্য মানে কি, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, প্রথম আর তৃতীয়র দূরত্ব অথবা
এটা দূরত্ব। ওকে, তাহলে বাকিটা পারবা। এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে, দেখো এই যে এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে, এই তিন বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা। তাহলে এ বি সি, এই যে এ বি সি ত্রিভুজের বাহুগুলো কি কি হবে? এ বি, বি সি, এ সি। তাহলে এ বি বিন্দুর দূরত্ব, বি সি বিন্দুর দূরত্ব, এ সি বিন্দুর দূরত্ব বের করা মানে কি? এ বি, বি সি, এ সি বাহু বের হয়ে যাওয়া। এরপর পরিসীমা কি? তিন বাহুর যোগফল, এ বি প্লাস বি সি প্লাস এ সি, শেষ পরিসীমা। ইজিলি পারবা। এখন আসো, এত কোন ধরনের ত্রিভুজ গঠন করা যায়? তিনটা বিন্দু দেওয়া আছে, এই তিন বিন্দু দ্বারা কোন ধরনের ত্রিভুজ গঠন করা যায়? ত্রিভুজ চতুর্ভুজ চিহ্নিতকরণ আমাদের পরবর্তী টাইপ, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা টাইপ, যদি একটু লেংদি এটা, বাট ইম্পর্টেন্ট। আমি একটু দেখাই দিচ্ছি। আমি এটা কতবার দেখাইছি আসলে আমি নিজেই হয়তো এটা জানি না কতবার যে এটা দেখাইছি। চলো, ত্রিভুজ কোণের উপর ভিত্তি করে ত্রিভুজ তিন প্রকার। একটা হচ্ছে তোমার সূক্ষ্মকোণী, আর একটা হচ্ছে স্থূলকোণী। সূক্ষ্মকোণী কি? 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। একটা হচ্ছে সমকোণী, সমকোণ মানে কি? 90 ডিগ্রি। বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ তিন প্রকার। বাহু কোণ, একটা হচ্ছে সমবাহু, সমবাহু মানে হচ্ছে তিন বাহু সমান। একটা হচ্ছে সমদ্বিবাহু, আর একটা হচ্ছে বিষমবাহু। বিষমবাহু মানে কি? তিনটাই পরস্পর অসমান। সমদ্বিবাহু মানে দুইটা সমান। ওকে, এখন সূক্ষ্মকোণী ত্রিভুজ তুমি কিভাবে চিনবা? আসলে এটা স্থূলকোণের ক্ষেত্রে, আর এটা হবে এই ক্ষেত্রে। ওকে, সমকোণীর ক্ষেত্রে হবে এ বি স্কয়ার ইজ ইকুয়ালস টু এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। তুমি যদি তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে, ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে বর্গ করে দেখো যে দুইটি বাহুর বর্গের যোগফল, যে কোনো দুইটা বাহুর বর্গকে তুমি যদি যোগ করো সেটা 3 নাম্বার বাহুর বর্গের থেকে বেশি হয়, তবে এটা সূক্ষ্মকোণী। তুমি যদি দেখো দুইটা বাহুরকে স্কয়ার করার পরে তাদেরকে যোগ করলা, ধরো যে কোনো দুইটা বাহুকে যোগ করলা, করার পরে দেখলা যে সেটা কি 3 নাম্বারটা থেকে ছোট হয়, যোগফলটা 3 নাম্বার থেকে ছোট হয়। ঠিক আছে, তুমি ঘুরে ঘুরে কিন্তু চেক দিতে হবে সবগুলাই, প্রথম দুইটা অথবা প্রথমটা 3 নাম্বারটা এরকম করে করে দেখতে হবে। দুইটি বাহুর বর্গের যোগফল যদি 3 নাম্বারটা থেকে বড় হয়, 3 নাম্বারটার বর্গ থেকে বড় হয় সূক্ষ্মকোণী। দুইটি বাহুর বর্গের যোগফল যদি যেটা বাকি আছে তার বর্গ অপেক্ষা ছোট হয়, তবে এটা কি? স্থূলকোণী। আর যদি দুইটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হয়ে যায় তাহলে এটা সমকোণী। সমবাহু তুমি কেমনে চিনবা? এ বি, বি সি, এ সি বাহু তিনটাই সমান। সমদ্বিবাহু কেমনে চিনবা? দুইটা বাহু সমান হবে, ধরো এ বি সমান বি সি, বাট এ সি সমান না। আর বিষমবাহু কি? তিনটাই কি? অসমান। এ বি নট ইকুয়ালস টু বি সি নট ইকুয়ালস টু এ সি। এইগুলো আমাদের ত্রিভুজ সংক্রান্ত পড়াশোনা। আসো আমি এবার চতুর্ভুজ সংক্রান্ত দেখাই। প্রথমটাই হচ্ছে আয়ত। আয়ত তুমি কেমনে চিনবা? 1 নাম্বার, বিপরীত বাহুদ্বয় সমান। অর্থাৎ দুইটা বাহু সমান পাইবা, আবার অন্য দুইটা বাহু সমান পাইবা। সাইডটা যে সমান পাবা তা না, দুইটা বাহু সমান পাবা, আবার অন্য দুইটা বাহু সমান পাবা। এবং কর্ণদ্বয় সমান। তুমি যদি খালি বাহু দিয়ে চেক করে ফেলো যে দুইটা বাহু সমান পাইছি আবার অন্য দুইটা বাহু সমান পাইছি, তার মানে আয়ত না, সামান্তরিক এক কথা। এই জন্য কর্ণ লাগে। সামান্তরিক, বিপরীত বাহুদ্বয় সমান। 2 নাম্বার কথা, কর্ণদ্বয় অসমান। এইটা হচ্ছে পার্থক্য সামান্তরিক আর আয়তের মধ্যে, কর্ণদ্বয় অসমান। 3 নাম্বার বর্গ। বর্গ হচ্ছে 4টি বাহু সমান, 4টি বাহু সমান পাইলে এটা বর্গ। বাট 4টা বাহু সমান আছে আরেকজনের রম্বসের, তাহলে তফাৎটা কি? কর্ণদ্বয়।
বর্গের কর্ণদ্বয় সমান কিন্তু রম্বসের কর্ণদ্বয় সমান না। রম্বসের ক্ষেত্রে কি চারটি বাহু সমান, বাট কর্ণগুলো ভাই অসমান, কর্ণগুলো অসমান। শেষ। এ হচ্ছে আমার চতুর্ভুজ সংক্রান্ত, ওটা আমার ত্রিভুজ সংক্রান্ত। তুমি কি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা না? বাহুর দৈর্ঘ্য কেমনে বের করবা? দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে। চলো এটা একটু দেখো, এটা কোন ধরনের ত্রিভুজ গঠন করে। আমি একটা দিছি, তুমি আরেকটা নিজে করবা। চলো দেখি। তাহলে ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। এ বি সি ধরলাম। তাহলে আমি প্রথমে এবি বাহুর দৈর্ঘ্য বের করব। চলো আমরা এবি বাহুর দৈর্ঘ্য বের করি। তাহলে এবি কেমনে বের করব? প্রথমটা মাইনাস প্রথমটা, -2 মাইনাস প্রথমটা মাইনাস প্রথমটা 0 হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা 1 সূত্রে মাইনাস আর এই মাইনাসে প্লাস স্কয়ার। কত আসছে? 2√10। 2√10 ভালো কথা। এখন আবার বিসি বাহু বের করব। তাহলে রুট প্রথমটা মাইনাস প্রথমটা বিসি 0 মাইনাস 10 স্কয়ার, দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা -5 মাইনাস প্লাস -5 সূত্রের -5 স্কয়ার 10√2। বিসি আসছে আমাদের 10√2। এবার আমরা এসি বের করব এই দুটো। চলো আমরা করি। -2 10 -2 -10 স্কয়ার 1 -5 প্লাস 1 -5 স্কয়ার। কত আসছে? 13। এটা আসছে 13। এটা কি আসছে ভাই? 13 আসছে। এবার একটু বুঝো, 2√10 10√2 13, তিনটা বাহুই অসমান। তুমি বিষম বাহু দাগাই দিলা। তুমি কি করলা? বিষম বাহু দাগাই দিলা। আচ্ছা, এখানে এটা সমকোণী দেওয়া আছে যদিও, মানে অপশনগুলো আসলে কোণের ভিত্তিতে দিলে কোণের ভিত্তিতে দেওয়া উচিত, কারণ সমকোণী ত্রিভুজ বিষমবাহু হইতে পারে। অতিভুজ, লম্ব, ভূমি তিন পরিমাপের একটা সমকোণী ত্রিভুজ। যেমন ধর আমি যদি বলি 3 4 5, এটা দিয়ে সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। লম্ব, ভূমি, অতিভুজ তিন পরিমাপের, এটা একটা বিষমবাহু প্লাস সমকোণী। তো এটা কিন্তু বিষমবাহু, আবার এটা সমকোণীয় হইতে পারে, আমরা চেক দেনে চেক দিব। এই ধরনের অপশন দেওয়া উচিত না, একদমই উচিত না। এটা কিন্তু বিষমবাহু, তুমি দাগাইলে কিন্তু এটা হবে, কারো কাটার কোনো সুযোগ নাই। 3 বাহুর দৈর্ঘ্য তুমি 3 রকম পাইছো, সো এটা বিষমবাহু, সিম্পল। এটা একটা বিষমবাহু, সিম্পল কথা রে ভাই। অপশনে এরকম দেওয়া উচিত না। কোণের ভিত্তিতে দিলে সবগুলাই সমকোণী, ষকোণী, স্থূলকোণী এরকম দেওয়া উচিত, আর বাহুর ভিত্তিতে দিলে শুধু বাহুরগুলাই অপশনে দেওয়া উচিত। যাই হোক, এবার আসো, এটা বিষমবাহু তুমি বুঝলা। এবার আসো এগুলোকে স্কয়ার করো। তুমি এগুলোকে স্কয়ার করো। 2√10 2√10 স্কয়ার কত আসে? 40। এটার স্কয়ার কত আসে? এটার স্কয়ার আসে তোমার 40। তারপর হচ্ছে তোমার 10√2 স্কয়ার আসে 200। আর 13 স্কয়ারে কত আসে? 169। তাহলে 40 আর 169 যোগ করলে 200 সমান হয় না, সো এটা সমকোণী হবে না। তার মানে এটা ভুল উত্তর। এটা কোন ধরনের ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ। কোন ধরনের ত্রিভুজ? এটা বিষমবাহু ত্রিভুজ। বুঝতে পারছো? তাহলে এভাবে করবা। ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তুমি জাস্ট একটা সূত্র লিখবা। ক্ষেত্রফল ডেল্টা ইজ ইকুয়ালস টু হাফ মডুলাস x1 y1 x2 y2 x3 y3। ত্রিভুজের কটা থাকে? তিনটা বিন্দু থাকে। x1 y1 একটা বিন্দু, x2 y2 একটা বিন্দু, x3 y3 একটা বিন্দু। আর যদি চতুর্ভুজ হয় তাহলে x4 y4 চারটা বিন্দু। পঞ্চভুজ হলে x5 y5। এরকম যত ভুজ হোক না কেন ততটা বিন্দু ধরো যে আছে xn আছে, n সংখ্যক বিন্দু আছে, xn yn n সংখ্যক বিন্দু। যতটা বিন্দু থাকার কথা থাকতে চাই থাকুক, তুমি সিরিয়ালি একটা একটা করে বিন্দু এইভাবে তুলবা। শেষে তোমার ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, আমি এটা অন্য কালিতে লিখি, শেষে তোমার ইম্পর্টেন্ট কাজ হচ্ছে প্রথম বিন্দুটা রিপিট করা। তোমার ইম্পর্টেন্ট কাজ প্রথম বিন্দু রিপিট করা। এরপরে তোমার কাজ কি?
হাফ মডুলাস। এই যে এগুলাকে বলে মুখ্য কর্ণ, এগুলাকে বলে কি কর্ণ? মুখ্য কর্ণ। তো মুখ্য কর্ণগুলা গুণ দাও, x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4, এরকম প্লাস দিয়ে চলবে চলবে চলবে। শেষটা কি হবে? xn y1 মাইনাস মুখ্য কর্ণগুলোর যোগফল মাইনাস, এগুলাকে বলে গৌণকর্ণ, এগুলাকে বলো গৌণকর্ণ। গৌণকর্ণগুলো লিখো, y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x4 প্লাস ডট 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 করতে করতে শেষটা কি? yn x1। শেষ। তোমার যত বিন্দুই দেখ না কেন ক্ষেত্রফল তুমি নির্ণয় করতে পারবা এবার। ক্লিয়ার? চলো একটা দেখাই। একটা কোশ্চেনের মধ্যে আমি দুইটা কোশ্চেন সলভ করব। একটা কোশ্চেনের মধ্যে দুইটা না, তিনটা কোশ্চেন সলভ করব এখানে। একটা কোশ্চেনের মধ্যে তিনটা কোশ্চেন। কিভাবে সেটা দেখো। এ বিন্দু হচ্ছে -2,1, তাহলে -2,1 মনে করো এখানে এ বিন্দু আছে। বি বিন্দু হচ্ছে 3, t, আচ্ছা বি বিন্দুটা পরে তুলবো। সি বিন্দু হচ্ছে তোমার 1,5 -1,5 মনে করো যে এখানে আছে, তাহলে -1,5, এটা হচ্ছে আমাদের সি বিন্দু। এবার মনে করো বি বিন্দু এখানে আছে, মনে করো বি বিন্দুটা এখানে আছে 3, t, তাহলে এই হচ্ছে আমাদের ত্রিভুজ। ওকে, তো ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত, ঘড়ি কাঁটা ঘুরে এইদিকে, ঘড়ি কাঁটা ঘুরে এই যে এইভাবে, আর ঘড়ি কাঁটার বিপরীত দিক কোনটা? এটা। তাহলে তুমি যখন বিন্দুগুলো বসাবা, আমরা জানি ক্ষেত্রফল ডেল্টা ইজ ইকুয়ালস টু হাফ। তুমি যখন বিন্দুগুলো বসাবা, দেখো তুমি কোন বিন্দু ধরে কাজ করতে চাও, প্রথম বিন্দু কোনটা ধরতে চাও? ধরো প্রথম বিন্দু এ ধরলা, তাহলে এ প্রথম বিন্দু, তাহলে -2 নিচে 1। এই যে তুমি এটার পরে তুমি এটা বললে লিখতে পারবা না, যেহেতু ঘড়ি কাঁটার বিপরীতে তুমি এটা লিখতে পারবা না। ঘড়ি কাঁটার দিকে বললে এটার পরে এটা লিখতে হবে। ঘড়ি কাঁটার বিপরীতে মানে কি? এবার ঘুরতে হবে, এটার পরে কোনটা হবে? এবার ঘুরে এইটা হবে, তাহলে 3, t, তারপরে ঘুরে আবার এই যে বিপরীতে এটা হবে -1,5। তোমার বিন্দু তোলা শেষ, ত্রিভুজের তিনটা বিন্দু, তিনটা তোলা শেষ। এবার প্রথম বিন্দু রিপিট, -2, 1। এটা হচ্ছে ক্ষেত্রফল, ডেল্টা দ্বারা প্রকাশ করা হচ্ছে ক্ষেত্রফলকে। তাহলে ক্ষেত্রফল কত বলে দিছে? 10 বর্গ একক। যদি নরমালি তোমার টি না থাকতো তুমি হিসাব করতে, কেমনি হিসাব করবে আমি তোমাদের শিখাইছি। তো এর একটা কোশ্চেন ক্ষেত্রফল বের করতে বললে কিভাবে করে দিবা। এবার দেখো একটু ট্রিকি কোশ্চেন, এখানে বলছে ডেল্টা ক্ষেত্রফল 10 বলছে, তাহলে টি এর মান কত? ক্ষেত্রফলের মান 10 বসাই দিলাম। এই 2 এখানে ভাগ আছে, তাহলে এই পাশে আসলে কি হবে? গুণ হয়ে যাবে। এবার আসো মডুলাস, এগুলা কি? মুখ্য কর্ণ, তাহলে এগুলোর গুণফল -2 × t -2t, 3 × 5 তাহলে +15, -1 × 1 -1, তাহলে সূত্রের প্লাস আর মাইনাস মিলে হবে -1, বিয়োগ, এগুলোকে বলি আমরা গৌণকর্ণ, এগুলোকে বলি গৌণকর্ণ। তাহলে 1 × 3 3 প্লাস সূত্রের প্লাস, কিন্তু t × -1 -t, তাহলে প্লাসে মাইনাসে এখানে প্লাসে মাইনাসে এখানে -t হবে। সূত্রের প্লাস হওয়ার কথা, কিন্তু 5 দোকানে 10, এটা মাইনাসের 10 হবে। এই বুঝতে পারছো? হিসাব সহজ। এখন দেখো 10 দোকানে 20 মডুলাস, মাইনাসের 2t, 15 থেকে 1 গেলে 14, তাহলে -2t প্লাস 14, 3 থেকে 10 গেলে -7, 3 থেকে 10 গেলে -7, তাহলে মাইনাসে প্লাস 7, মাইনাসে প্লাস t মডুলাস 20 মডুলাস, মাইনাসের 2t আর প্লাস t কাটাকাটি করলে মাইনাসের t, প্লাসের 14 আর সাথে হচ্ছে আমাদের প্লাসের 21। এই জায়গাতে হচ্ছে মজাটা, এটা তো সবাই সলভ করতে পারবাই, কিন্তু মজাটা কোন জায়গাতে আমি একটু বলি। এই 20 আমি লিখলাম, এই মডুলাসকে তুলতে গেলে প্লাস মাইনাস দিতে হয়, মডুলাসকে তুলতে গেলে প্লাস মাইনাস দিতে হয়, তাহলে প্লাস মাইনাস এই যে -t প্লাস 21, বুঝা গেছে? 20 = প্লাস মাইনাস -t প্লাস 21। এবার প্লাস ধরে একবার টি এর মান বের করবা, মাইনাস ধরে একবার টি এর মান বের করবা, বাকিটা পারবা। বুঝা গেছে? তো এগুলা ক্লিয়ার, ক্ষেত্রফল সব ক্লিয়ার। এই সূত্র মনে রাখবা, আর এখানে একটা কোশ্চেন দিয়ে 3টা কোশ্চেন বোঝাইছি, এটা মনে রাখবা, তুমি সব পারবা। এবার আসো সরলরেখার ঢাল, সরলরেখার ঢাল বের করব আমরা। তো ঢাল বুঝো,
একটা সূত্র লিখবো, একটা লাইন লিখবো, তোমার ঢাল সব সমাধান। এম হচ্ছে সরলরেখার ঢাল। এম কি ভাই? সরলরেখার ঢাল। তাহলে এম ইজ ইকুয়ালস টু tan থিটা। এম হচ্ছে সরলরেখার ঢালকে প্রকাশ করে এম দ্বারা, সরলরেখার ঢাল tan থিটা ইকুয়ালস টু y2 minus y1 divided by x2 minus x1 equals to minus a by b। তুমি জাস্ট এই লাইনটা মনে রাখো, তুমি জাস্ট এই লাইনটা মনে রাখবা। তোমার কাজ হচ্ছে এতটুকু, এই লাইনটা মনে রাখা, বাকি কাজ আমি করে দিচ্ছি। ওয়েট, তাহলে m is equals to তুমি tan থিটা লিখতে পারবা। m is equals to tan থিটা লিখতে চারটাই সমান, তাহলে m is equals to tan থিটা লিখতে পারবা। আবার তুমি m is equals to y2 minus y1 divided by x2 minus x1 এটাও লিখতে পারবা। আবার তুমি m is equals to minus a by b ও লিখতে পারবা, তিনটাই যেহেতু সমান। এরপরে আসো, তুমি tan theta is equals to তুমি আবার কি লিখতে পারতেছো? y2 minus y1 divided by x2 minus x1। কেন? কারণ চারটাই পরস্পর সমান, যে কোনোটা সমান যে কোনোটা লেখা যাবে। tan theta is equals to তুমি আবার minus a by b লিখতে পারছো। আবার তুমি y2 minus y1 divided by x2 minus x1 is equals to minus a by b লিখতে পারছো। তাইলে আমার ভাই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা সূত্র মনে থাকতেছে, জাস্ট একটা লাইন মনে রাখলে। এবার পরিচিতি লাগবে, কোনটা কখন অ্যাপ্লাই হবে। আসো পরিচিতিটা কি একটু বলি। থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। এক্স অক্ষের ধনাত্মক দিক, ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। এখন এই কোণ কে উৎপন্ন করে? সরল রেখা। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কে কোণ উৎপন্ন করবে? সরল রেখা। যে সরল রেখা ঢাল বের করবো সেই সরল রেখা। কে কোণ উৎপন্ন করবে ভাই? সরল রেখা, সরল রেখা। ঠিক আছে, থিটা পরিচয় কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। কে করবে উৎপন্ন কোণটা? কোণটাকে কে উৎপন্ন করবে? একটি সরল রেখা। কার সাথে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। রিমেম্বার দ্যাট, সর্বদা এক্স অক্ষের ধনাত্মক দিক, ঋণাত্মক দিকের দিকে তাকানোই যাবে না। এবার আসো y2 minus y1 divided by x2 minus x1 মানে কি? x1 y1 x2 y2 বিন্দুগামী, এই দুই বিন্দু দিয়ে, মনে করো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই দুই বিন্দু দিয়ে সরল রেখা গেছে। এই বিন্দু হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে এই দুই বিন্দু দিয়ে যদি কোনো একটা সরল রেখা যায়, তবে সেই দুই বিন্দুগামী সরল রেখার ঢাল হচ্ছে আমাদের y2 minus y1 divided by x2 minus x1, বিন্দুগামী সরল রেখা। তাহলে দুইটা বিন্দু দিয়ে গেছে, এরকম সরল রেখার কথা বলা থাকলে ঢাল বের করবে এইভাবে। এবার আসো এইটার পরিচয় কি? মাইনাস a বাই b। যদি একটি সরল রেখা ax plus by plus c, সরল রেখার আদর্শ সমীকরণ হচ্ছে এটা। যদি একটা সরল রেখা সমীকরণ সরাসরি বলে দেয়, সরল রেখা সমীকরণ যদি সরাসরি বলে দেয়, মনে রাখবা এক পাশে সবগুলোকে রাখবা, এক পাশে রাখবা, এক পাশে জিরো রাখবা, দেন বিচার করবা। যদি একটি সরল রেখা সমীকরণ সরাসরি বলে দেয়, তবে সেই সরল রেখার ঢাল কি হবে? মাইনাস a বাই b। এ কি? এ হচ্ছে তোমার এক্স এর সহগ, আর বি কি? বি হচ্ছে ওয়াই এর সহগ। ওকে, এ হচ্ছে এক্স এর সহগ, বি হচ্ছে ওয়াই এর সহগ। তাহলে সবগুলো পরিচয় পেয়ে গেছো, সবগুলো সূত্র বুঝে গেছো। ঠিক আছে তো? আসো, থিটা মানে কি? এক্স অক্ষের ধনাত্মক দিক। আমি কিন্তু আবার মনে করে দিছি। আসো আমরা অঙ্কগুলো একটু করি, ধীরে ধীরে অঙ্কগুলো একটু করি, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা কি ঘটনা এখানে ঘটতেছে। ক্লিয়ার? কোন একটি মানে কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ থিটা হলে এবং ঢাল এম হলে থিটা এবং এম এর মধ্যে সম্পর্ক কি? এম ইজ ইকুয়াল টু tan থিটা, সবাই জানি। আচ্ছা, এত সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের পরিমাণ, তাহলে সরলরেখার সমীকরণ সরাসরি বলা আছে। তাহলে এটা ঢাল এম ইজ ইকুয়াল টু কি জানি আমরা? ঢাল এম ইজ ইকুয়াল টু দেখো মাইনাস এ বাই বি। মাইনাস এ মানে কত? এক্স এর সহগ, এক্স এর সহগ হচ্ছে √3। বি মানে কত? ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ কিছু নাই মানে 1। তাহলে এম এর মান হচ্ছে -√3। আবার এম ইজ ইকুয়াল টু আমরা কি জানি? tan থিটা। এম ইজ ইকুয়াল টু tan থিটা, তাই না? তাহলে আমরা লিখতে পারবো এম মানে √3 ইজ ইকুয়াল টু tan থিটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি? tan ইনভার্স -√3। ঠিক আছে, tan ইনভার্স -√3। tan ইনভার্স -√3 মানে কত জানো? tan 120 ডিগ্রি মান মনে হয় √3, tan 120, tan 120, হ্যাঁ -√3। তাহলে সমান সমান কত হবে? 120 ডিগ্রি।
তাহলে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ 120 ডিগ্রি। এখন এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি রেখাটা এই রেখাটা 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে ঋণাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে? আসো, ধরো এই হচ্ছে রেখা, এটা হচ্ছে এক অক্ষের ধনাত্মক দিক, তাহলে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে তার উৎপন্ন কোণ এই যে এটা 120। এটা হচ্ছে সরলরেখা, এটা হচ্ছে আমাদের এক অক্ষের ধনাত্মক দিক, ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ 120 ডিগ্রি। তাহলে ঋণাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কত ভাই? ঋণাত্মক দিকের সাথে এটা হচ্ছে কোণ, তাই না? এই পুরা কোণটা কত? পুরাটা কত? পুরাটা 180। 180 থেকে ধনাত্মক দিকের সাথে করে 120 উৎপন্ন, তাহলে বিয়োগ করলেই 60 ডিগ্রি। তাহলে এই ঋণাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ 60 ডিগ্রি। আর ঋণাত্মক দিকের সাথে বললে 180 মাইনাস ঋণাত্মক করলে ধনাত্মক দিক পায়ে ফেলা যাবে। ওকে, তাহলে এগুলো একটু মাথায় রাখতে হবে তোমাদের। ক্লিয়ার? আচ্ছা, এত ঢাল বিশিষ্ট একটি রেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? তাহলে m ইকুয়ালস টু, মানে এটা যেটা করলাম এটা এত এত বিন্দুগামী রেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? এত এত বিন্দু, এবার বিন্দু বলে দিচ্ছে, তাহলে বিন্দুর সাহায্যে ঢাল কেমনে বের করে? y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, এটা হচ্ছে আমাদের m। আবার m মানে tan থিটা, তাহলে আমরা কি জানি? y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1 ইজ ইকুয়ালস টু tan থিটা। তাহলে এখানে এই যে বিন্দুগুলোর মানগুলো বসাবা, থিটাকে রাখলে tan ইনভার্স হবে, এভাবে মান বের করে নিবা। পারবা না? মোটামুটি আমরা কিন্তু পেরে গেছি। এবার আসো, এত হলে ফাংশনটির ঢাল কত? তাহলে f of x মানে কি জানি আমরা? y ইজ ইকুয়ালস টু f of x মানে কি আমরা y জানি না? তাহলে y ইজ ইকুয়ালস টু 4x প্লাস 3। আসো, 4x y এই পাশে গেলে কি হবে? মাইনাস y প্লাস 3 ইকুয়ালস টু এই পাশে কিছু নাই, এবার 0। তাহলে এবার তুমি সরলরেখা সমীকরণ পেয়ে গেছো, মাইনাস a বাই b দিয়ে বের করে নিবা ঢাল। ক্লিয়ার? ঢাল সংক্রান্ত কিন্তু সবকিছু খতম করে ফেলছি একদম। তো মনে রাখো জিনিসটা মনে রাখো, ঢাল যদি মানে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে সরলরেখা যদি সূক্ষ্মকোণ উৎপন্ন করে তবে ঢাল ধনাত্মক, আর যদি এক অক্ষের ধনাত্মক দিকের সাথে সরলরেখা স্থূলকোণ উৎপন্ন করে তবে ঢাল ঋণাত্মক। তাহলে কথাটা কি? একটি সরলরেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে কি? 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, এটাকে বলা হয় সূক্ষ্মকোণ। সরলরেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি সূক্ষ্মকোণ উৎপন্ন করে করলে তার ঢাল ধনাত্মক, স্থূলকোণ উৎপন্ন করলে ঢাল ঋণাত্মক। আচ্ছা, একটি সরলরেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ 0 থেকে বড়, 90 থেকে ছোট যদি উৎপন্ন করে তবে ঢাল ধনাত্মক। আর যদি এক অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে, স্থূলকোণ মানে 90 থেকে বড়, 180 থেকে ছোট, তাহলে ঢাল ঋণাত্মক। এবার উল্টা করে বললে কোন একটি সরলরেখার ঢাল ধনাত্মক, তুমি m হিসাব করে পাইছো ধনাত্মক, তাহলে তুমি সরলরেখা সম্পর্কে কি বলবা? সরলরেখাটি এক অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। তুমি m হিসাব করে পাইলা ঋণাত্মক, তাহলে সরলরেখাটি এক অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। চলো, ঢাল ঋণাত্মক হলে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ স্থূলকোণ, ঢাল ঋণাত্মক তাহলে স্থূলকোণ। ঢাল ধনাত্মক সূক্ষ্মকোণ, ঢাল ঋণাত্মক স্থূলকোণ, সূক্ষ্মকোণ ঢাল ধনাত্মক, স্থূলকোণ ঢাল ঋণাত্মক। সিম্পলি সহজে মনে রাখো। সরলরেখাটির ঢাল, এই যে দেখো এটা সরলরেখা, এক অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ 135 ডিগ্রি, তাহলে tan 135, তাই না? সূত্র তো আমরা জানি tan থিটা, tan 135, tan 135 এর মান -1, তাহলে -1 ঢাল। ওকে, তাহলে এটা বের করবা। দুইটা বিন্দু দেওয়া আছে a এবং n। দুইটা বিন্দু দেওয়া থাকলে m ইকুয়ালস টু আমরা জানি y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। তুমি বিন্দুগুলো বসাবা, এখানে ঢাল বলছে m, এখান থেকে তোমার t এর মান বের করা লাগবে। এটা নিজের প্র্যাকটিস, এটা আমি করে দিব না। হ্যাঁ, এবার আসো সমরেখ জিনিসটা আসলে কি? সমরেখ ব্যাপারটা কি একটু দেখো। তিনটা বিন্দু দেওয়া আছে তোমার কাছে, সমরেখ। তো বুঝো জিনিসটা, মনোযোগ দিয়ে বুঝো, বুঝতে একদম সহজ। a b c তিনটা বিন্দু দেওয়া আছে তোমার কাছে। তিনটা বিন্দু যদি একই রেখার উপরে অবস্থান করে তবে এগুলাকে বলা হয় সমরেখ। এখন একই রেখার উপরে যে অবস্থান করছে কেমনে বুঝবা? এই যে ab এর ঢাল সমান bc এর ঢাল হবে। ক্লিয়ার? কনসেপ্ট শেষ। ab এর ঢাল সমান bc এর ঢাল হবে, একদম ক্লিয়ার কনসেপ্ট। চলো, এত এত বিন্দুগুলো সমরেখ হবে, তাহলে এত এত বিন্দুগুলো যদি সমরেখ হয় তাহলে এই দুই বিন্দুর ঢাল সমান হবে। কথা ক্লিয়ার? তাহলে এই দুই বিন্দুর ঢাল,
দুইটা বিন্দুর ঢাল কেমনে বের করি আমরা? এই যে y, এটা হচ্ছে আমাদের y2, এটা হচ্ছে আমাদের y1, তাহলে y2 মাইনাস এটা হচ্ছে y1 ডিভাইড বাই x2 মাইনাস এটা হচ্ছে আমাদের x1 ইকুয়ালস টু, এবার এই দুই বিন্দুর ঢাল, এই দুই বিন্দুর ঢাল, এই দুই বিন্দুর জন্য এটা আবার কি আমাদের y2 মাইনাস এটা হচ্ছে আমার y1, এটা হচ্ছে আমাদের x2 মাইনাস এটা হচ্ছে আমাদের x1। বুঝছো? এই দুই বিন্দুর ঢাল সমান এই দুই বিন্দুর ঢাল। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝছো কথাটা? এবার হিসাব করো। a মাইনাস b, এখানে আমি একটা মাইনাস কমন নিলে এই মাইনাস প্লাসের b হয়ে যাবে মাইনাসের b, মাইনাসের a হয়ে যাবে প্লাসের a। ভালো কথা। এখানে b লসাগু যায়, b লসাগু গেলে b b কাটা 1 মাইনাস a আর b গুণ করলে ab। এখানে a লসাগু যায়, a a কাটা 1 মাইনাস এই মাইনাসের মাইনাস a আর b গুণ করলে ab। ক্লিয়ার? আসো, এই ab মানে a মাইনাস b আর a মাইনাস b কাটা, তাহলে এখানে কি আছে? এখানে আছে আমার 1 বাই মাইনাস 1, 1 বাই মাইনাস 1 মানে মাইনাস 1। এখানে 1 মাইনাস ab ডিভাইডেড বাই b, এই ভাগটাকে যদি আমি গুণ লিখি নিচের ভগ্নাংশ উল্টাবে, উল্টাইলে a চলে আসবে উপরে আর 1 মাইনাস ab যাবে নিচে। তাহলে এই যে 1 মাইনাস ab 1 মাইনাস ab কাটা, তাহলে মাইনাস 1 ইজ ইকুয়ালস টু a বাই b। b এখানে গুণ হয়ে যাবে যেহেতু ভাগ আছে এই পাশে, তাহলে b ইন্টু মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস b ইজ ইকুয়ালস টু a, মাইনাস b পাশে গেলে প্লাস b হয়ে যাবে, এই পাশে কি থাকবে 0, তাহলে a প্লাস b ইজ ইকুয়ালস টু 0 হতে হবে। ক্লিয়ার? সমরেখার শর্ত কি? এই যে এটা। ওকে, তাহলে এটা তোমরা নিজেরা করবা। একই ধরনের কোশ্চেন করার কোনো কিচ্ছু নাই। এই বিন্দু তিনটা সমরেখ হইলে টি এর মান কত? তাহলে এই দুই বিন্দুর ঢাল, এই দুই বিন্দুর ঢাল সমান, এই দুই বিন্দুর ঢাল, এই দুই বিন্দুর ঢাল সমান, এখান থেকে তুমি টি এর মান হিসাব করে পেয়ে যাবে। ওকে, টাইপ 7, টাইপ কত? 7, লম্ব ও সমান্তরাল। লম্ব ও সমান্তরাল, দুইটি রেখা পরস্পর লম্ব হবে কোন শর্তে? প্রথম রেখার ঢাল যদি m1 হয়, দ্বিতীয় রেখার ঢাল যদি m2 হয়, তবে দুইটি রেখার ঢালদের গুণফল যদি -1 হয়, রেখা দুইটা পরস্পর লম্ব। ক্লিয়ার? দুইটি রেখার ঢালদের গুণফল যদি -1 হয়, রেখা দুইটা পরস্পর লম্ব। আর দুইটি রেখার ঢাল যদি পরস্পর সমান হয়, তবে রেখা দুইটা পরস্পর সমান্তরাল। একদম শেষ, খাঁটি কথা। লম্ব ও সমান্তরাল। দেখো, এত এত রেখা দুই পরস্পর লম্ব হলে m এর মান কত? তাহলে লম্ব হলে ঢাল, এটা ঢাল কেমনে বের করবো আমরা? মাইনাস a মানে হচ্ছে x এর সহগ, x এর সহগ কিছু নাই মানে 1, b হচ্ছে y এর সহগ, y এর সহগ 3, ইনটু প্রথম রেখার ঢাল ইনটু দ্বিতীয় রেখার ঢাল, দ্বিতীয় রেখার ঢাল কি হবে? মাইনাস a মানে হচ্ছে m, a মানে কি x এর সহগ, x এর সহগ হিসেবে এখানে m আছে, b হচ্ছে y এর সহগ, y এর সহগ কিছু নাই মানে 1। দুইটি রেখা পরস্পর লম্ব, লম্ব হলে ঢালদের গুণফল কত? ঢালদের গুণফল হচ্ছে আমাদের -1। বুঝছো? আমি নিচে করতেছি, নিচে করতেছি, দেখো মাইনাস এ প্লাস 1/3 ইন্টু m, তাহলে হচ্ছে কি m/3 ইজ ইকুয়ালস টু এই পাশে আছে -1, তাহলে m ইজ ইকুয়ালস টু 3 এর পাশে গুণ হয়ে যাবে -3 হবে, এবার মান -3। আমি আবার বলতেছি, প্রথম রেখার ঢাল ইন্টু দ্বিতীয় রেখার ঢাল ইজ ইকুয়ালস টু -1, কারণ কি? রেখা দুটো পরস্পর লম্ব বলে দিচ্ছে। এরপর আমরা নরমাল ক্যালকুলেশন করলে m এর মান পেয়ে গেছি। ক্লিয়ার? এত এত রেখা দুটি সমান্তরাল হবে কোন শর্তে? দেখো, একটা রেখা সমীকরণ আছে y is equals to mx plus c। এখানে m এর পরিচয় কি? m হচ্ছে ঢাল, রেখার ঢাল। c এর পরিচয় কি? y অক্ষের ছেদক। y অক্ষকে কতটুকু অংশ ছেদ করছে রেখাটা, এটার পরিমাপ y অক্ষের ছেদক। তাহলে y is equals to mx plus c, যদি m এখানে ঢাল হয়, তাহলে আমি যদি তুলনা করি y is equals to mx plus c, c এর মান হচ্ছে r, m এর মান হচ্ছে p, তাহলে প্রথম রেখার ঢাল m1 is equals to p, দ্বিতীয় রেখার ঢাল m2 is equals to q। রেখা দুটো পরস্পর সমান্তরাল হইতে হবে, সমান্তরাল হওয়ার শর্ত কি? ঢাল দুই সমান, তার মানে m1 is equals to m2 হইতে গেলে আমার কি হওয়া লাগবে? p is equals to q হওয়া লাগবে। p is equals to q হলে রেখা দুটো পরস্পর সমান হবে। প্রথম রেখার ঢাল সমান, দ্বিতীয় রেখার ঢাল সমান হইলে রেখা দুটো পরস্পর সমান্তরাল, তার মানে p is equals to q শর্তে সমান্তরাল। এত সমীকরণ দ্বয়। আসো হিসাব করি আমরা। এটা দেওয়া আছে y is equals to x/2 plus 2, y is equals to x/2 কে আমি হাফ ইন্টু x লিখলে কোনো আপত্তি আছে? কারণ হাফ ইন্টু x মানে x/2 প্লাস 2। এটাকে আমি, এই রেখাটাকে আমি এইভাবে বানাই, এটাও তো একটা পদ্ধতি তাই না? এইভাবে বানাই, চলো। 5x plus 20 is equals to 10y, এটা ওই পাশে গেলে প্লাস 10y হয়ে যাবে।
এবার 10 দ্বারা পুরোটা আমি ভাগ করব, পুরোটা আমি 10 দ্বারা কি করব, ভাগ করব। তাহলে ভাগ করো, 10 দ্বারা যদি ভাগ করে 5 রে 10 দ্বারা ভাগ করলে হাফ এক্স, 20 রে 10 দ্বারা ভাগ করলে 2, আর 10 রে 10 দ্বারা ভাগ করলে 1, তাহলে 1 হয়। তাহলে y = হাফ এক্স প্লাস 2, y = হাফ এক্স প্লাস 2, তাহলে একই রেখা নির্দেশ করতেছে, এটার এটা একই রেখা নির্দেশ করতেছে। ছেদবিন্দু নির্ণয় আমাদের টাইপ 8 কত কি ছেদবিন্দু নির্ণয়। ছেদবিন্দু নির্ণয় মানে হচ্ছে x y এর মান নির্ণয়। দুটি রেখা দেওয়া থাকবে, দুটি রেখার ছেদবিন্দু, অথবা একটা রেখাকে x অক্ষ কোণ বিন্দুতে ছেদ করে, y অক্ষ কোণ বিন্দুতে ছেদ করে, যাই বলুক x y এর মান নির্ণয়, যাই বলুক না কেন ছেদ করতে গেলে দুইটা জিনিস লাগবে, দুইটা রেখা লাগবে, তাই না? x অক্ষ তো একটা রেখা, x অক্ষ সমীকরণ y = 0, y অক্ষ সমীকরণ x = 0। আবারও বলতেছি, লিখে রাখবা, x অক্ষ সমীকরণ x = 0, সরি y = 0, x অক্ষ সমীকরণ y = 0, y অক্ষ সমীকরণ x = 0। আচ্ছা, দুটো রেখা ছেদ করতে হবে, দুটো রেখা পরস্পরকে ছেদ করলে এই ছেদবিন্দু নির্ণয়। তাহলে ছেদবিন্দু মানে কি? দুটো রেখাকে সমাধান করে x y এর মান নির্ণয়, সহজ কথা। আসো আমি দেখাই। এত এবং এত রেখা দ্বয় ছেদ করলে ছেদবিন্দু কোন চতুর্ভাগে আছে? তাহলে এখানে দুইটা কোশ্চেন, প্রথমত ছেদবিন্দু বের করতে হবে এবং ছেদবিন্দু কোন চতুর্ভাগে আছে এরপর এটা বের করা লাগবে। তাইলে এই দুই রেখা থেকে আমার x এর মান বের করা লাগবে। অলরেডি x এর মান দেওয়া আছে 2, এই x এর মান 2 যদি আমি এখানে বসায়া দেই 0, তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 7 গেলে হচ্ছে আমাদের -3, তার মানে y = 3। তাহলে x এর মান 2, y এর মান 3, x y এর মান যেমনে পারি এমনি বের করব আমরা, অপনয়ন পরি, প্রতিস্থাপন পারি, যা পারি। তাহলে 2 3, তাহলে আমার ছেদবিন্দু কত? 2 3। আমি তো শিখে গেছি অলরেডি ছেদবিন্দু বের করা, আমি কিন্তু অলরেডি শিখে গেছি ছেদবিন্দু বের করা। ওকে, এবার 2 3 কোন চতুর্ভাগে আছে? প্লাসের 2 প্লাসের 3, এই যে প্রথম চতুর্ভাগে। তাহলে কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। আমি এখানে দুইটা কোশ্চেন একসাথে সলভ করলাম। ওকে, এবার আসো y = 3 এবং x = y - 3 সরলরেখার দুটি ছেদবিন্দু কোনটি? তাহলে y = 3 বলা আছে, y এর মান অলরেডি আছে, y এর মান তুমি এখানে বসায় দাও, বসায় দিলে 3 - 1 = 2, তাহলে x এর মান হচ্ছে আমাদের 2, y এর মান 3, তাহলে 2, 3 বিন্দু, শেষ। এবার আসো এত এত ছেদবিন্দু তুমি বের করবা, সমাধান করে x এর মান বের করবা। আসো আমি তোমাকে বলি 2x + y - 7 = 0। আমি একটা দেখাবো, একটা তুমি করবা। x অক্ষটা আমি দেখাই। এত রেখাটি x অক্ষ দ্বারা কোন বিন্দুতে ছেদ করা হবে? অর্থাৎ মনে করে রেখাটা এমনি চলতেছে, তাহলে এই বিন্দুতে x অক্ষ কি করছে? রেখাটাকে ছেদ করে ফেলছে, এই বিন্দুর স্থানাঙ্ক। x অক্ষ কর্তৃক কোন বিন্দুতে ছেদকৃত হবে এই রেখা? x অক্ষ কর্তৃক। এখন এই বিন্দুতে x অক্ষ রেখাকে ছেদ করে, তাহলে এই বিন্দুটা কার উপরে? x অক্ষের উপরে। x অক্ষের উপরে বিন্দুর y এর মান কত? 0। x অক্ষের উপরে বিন্দুর y এর মান 0, তোমরা সেটা জানো। তাহলে এইখানে এই রেখা যদি x অক্ষ কর্তৃক ছেদকৃত হয়, তাহলে এই রেখাতে y এর মান 0 বসায় দিব আমরা, বুঝছো? তাহলে 2x = -7 এ বসে গেলে +7, তাহলে x = 7/2। y এর মান তো 0, যেহেতু x অক্ষের উপরে বিন্দু, তাহলে y এর মান 0, তাহলে বিন্দু হচ্ছে 7/2, 0। এবার যদি বলতো এই রেখাটি y অক্ষ কর্তৃক কোন বিন্দুতে ছেদকৃত, তাহলে y অক্ষের উপরে কি? x এর মান 0, তুমি এখানে x = 0 বসাই y এর মান বের করবা, দেন বিন্দুটা হবে 0, y এর মান যা আসবে সেটা। তাহলে আমি x অক্ষ কর্তৃক ছেদবিন্দু, y অক্ষ কর্তৃক ছেদবিন্দু, দুটি রেখা পরস্পরকে ছেদ করলে কি হয়? তিনটা আমি দেখাই দিলাম। ছেদবিন্দু রিলেটেড সবকিছু শেষ। x ও y অক্ষের সমান্তরাল রেখা। দেখো আমি একটু প্রথমেই থিওরিটা লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। থিওরি লিখে ফেললে তোমাদের জন্য এটা ইজি হয়ে যাবে বোঝাটা, ঠিক আছে? তো চলো থিওরিটা একটু লিখি। x ও y অক্ষের সমান্তরাল রেখা। x অক্ষের সমান্তরাল রেখা কি হবে জানো? y = b, অর্থাৎ y একটা চলক, x y তো চলক, একটা বিন্দুর প্রথম চলকটাকে আমরা x বলি আর দ্বিতীয় চলকটা হচ্ছে কি y। তো y = b, b হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, একটা ধ্রুবক পদ হবে এখানে, ঠিক আছে? আর y অক্ষের সমান্তরাল রেখা হবে x = একটা ধ্রুব সংখ্যা। বোঝা গেছে? সিম্পলি মনে রাখবা y = b হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা, আর y অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে x = a। চলো আমরা কোশ্চেন সলভ করি। আমাকে বলছে এখানে এত বিন্দুগামী x অক্ষের সমান্তরাল রেখা, x অক্ষের সমান্তরাল রেখা মানেই কত? y = b। এখন এই বিটা কি? একটা কনস্ট্যান্ট ধ্রুবপদ, এই ধ্রুবক তো আমার মান বের করা লাগবে। আমি তো ধরে নিছি বি একটা ধ্রুবক, ধ্রুবকের মান বের করা লাগবে না? কেমনে বের করব? বলছে x অক্ষের সমান্তরাল রেখা যেটা এই বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দুটা এই রেখার উপরে বসানো যাবে। বসানো গেলে এই বিন্দুতে x এর মান কত? -2, y এর মান কত? 2। x এর মান বসানোর মতো তো কিছু নাই,
ওয়াই এর মান আমরা কি বসাবো 2 বসাবো, তাহলে b ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে 2 দাঁড়াচ্ছে, এই যে ওয়াই এর মান 2 বসালে b ইকুয়ালস টু 2। এবার তুমি b এর মান এখানে 2 বসায় দাও, তাহলে y মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের সেই x অক্ষের সমান্তরাল রেখা যেটা নাকি এই বিন্দু দিয়ে যায়। এবার আসো x অক্ষের সমান্তরাল এবং ঋণাত্মক দিকে 9 একক দূরত্বে অবস্থিত, ঋণাত্মক দিকে 9 একক দূরে অবস্থিত, বুঝো x অক্ষের সমান্তরাল, তাহলে এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা ঋণাত্মক দিকে 9 একক দূরে অবস্থিত, x অক্ষের সমান্তরাল এবং ঋণাত্মক দিকে 9 একক দূরে অবস্থিত, অর্থাৎ এই দিকে 9 একক দূরে অবস্থিত। এই x অক্ষ থেকে এই দূরত্বটা কত 9 একক, 9 একক, ঋণাত্মক দিকে 9 একক দূরে অবস্থিত, x অক্ষের সমান্তরাল এবং ঋণাত্মক, কার ঋণাত্মক y অক্ষের ঋণাত্মক, নিচের দিকে y অক্ষের ঋণাত্মক 9 একক দূরে অবস্থিত, তাহলে y ইজ ইকুয়ালস টু কি হবে -9 হবে। x অক্ষের সমান্তরাল লেখা আমরা জানি y ইজ ইকুয়ালস টু b। এখন b এর মানটা কত 9 একক, কারণ x অক্ষ থেকে 9 একক দূরে আছে, এই দূরত্বটাই হচ্ছে b এর ভ্যালু। তাহলে এই b এর মানটা নেগেটিভ হবে কেন, কারণ এটা ঋণাত্মক দিকে, কার ঋণাত্মক দিকে y অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে b এর মানটা ঋণাত্মক, তাহলে y প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0, এটা হবে এটা। তারপরে আসো টাইপ 10 y ইজ ইকুয়ালস টু mx প্লাস c। আমি অলরেডি এটা নিয়ে কথা বলে ফেলছি, তোমরা কিছুক্ষণ আগেই দেখছো এটা নিয়ে কথা বলা হয়ে গেছে। এখানে m হচ্ছে সরলরেখার ঢাল আর c হচ্ছে y অক্ষের ছেদক। ধরো এই হচ্ছে রেখা, তাহলে y অক্ষকে মূলবিন্দু থেকে এই বিন্দুতে ছেদ করছে, তাহলে y অক্ষকে এতটুকু অংশে ছেদ করছে না, মানে y অক্ষকে যে দূরত্বে ছেদ করছে, মূলবিন্দু থেকে যে দূরে ছেদ করছে সেই দূরত্বটা কত, এটার মানটাই হচ্ছে আমাদের c। c নেগেটিভ হলে রেখা এদিকে যাবে, এই যে নিচের দিকে, মূলবিন্দু থেকে এই এতটুকু দূরত্ব এটা কি y অক্ষের নিচের দিকে না, তাহলে c, এটা c তখন নেগেটিভ হবে, আর উপরে থাকলে c পজিটিভ, আর m তো সরলরেখার ঢাল। এত সমীকরণটি m ঋণাত্মক হলে রেখাটি লেখচিত্রটি সরলরেখা কি বলছে এটা, y = mx + c সমীকরণটির m ঋণাত্মক হলে সরলরেখাটি দ্বারা x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কি হবে। এই ভাই m ঋণাত্মক হলে, বহুত আগে বলে আসছি, m ঋণাত্মক হলে স্থূলকোণ, m ধনাত্মক হলে সূক্ষ্মকোণ, ঢাল ঋণাত্মক হলে স্থূলকোণ, ঢাল ধনাত্মক হলে সূক্ষ্মকোণ। একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যার ঢাল 3 এবং y অক্ষের ছেদক 5। তাহলে y = mx + c, ঢাল কত 3 আর c y অক্ষের ছেদক কত 5, শেষ। y = 3x + 5। এবার হচ্ছে একটি সরলরেখা, তার ঢাল দেওয়া থাকবে এবং সরলরেখাটা একটা বিন্দুগামী বলে থাকবে। দেখো একটি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুগামী x1 y1 সেই বিন্দু, এবং সরলরেখার ঢাল বলা থাকবে। তবে সেই সরলরেখা সমীকরণ তুমি কেমনে বের করবা, এই যে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে y - y1 = m × x - x1, ঠিক আছে। তাহলে দেখো এত বিন্দুগামী সরলরেখার ঢাল এত, আগে এখান থেকে সমীকরণ বের করো, এত বিন্দুগামী সরলরেখার ঢাল এত, ঠিক আছে। তাহলে আমরা জানি y মাইনাস, এই যে এটা y1 3 = ঢাল হচ্ছে হাফ x মাইনাস এই যে x1, তাহলে x1 এর মান কত -2, মাইনাস মাইনাসে +2, তাহলে এই 2 এখানে গুণ হবে, তাহলে 2y - 6 = x + 2। এই দুটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে x প্লাসের 2 এই পাশে গেলে মাইনাসের 2y, এখানে আছে +2 - 6 এই পাশে গেলে +6 = 0, তাহলে x - 2y + 8 = 0। এত বিন্দুগামী এবং এত রেখার ঢাল এই সমীকরণ অনুসারে আমরা পেয়ে গেছি, সরলরেখা সমীকরণ পেয়ে গেছি। এবার এই বিন্দুটাও আবার এই রেখা দিয়ে যায়, এই বিন্দুটাও এই রেখা দিয়ে যায়, তাহলে এই বিন্দুটা এই রেখার উপরে বসানো যাবে। বসাইলে আমরা দেখো x এর মান 3, y এর মান k, x এর মান হচ্ছে 3 - 2 × y এর মান k + 8 = 0। তাহলে মাইনাসের 2 কে এই পাশে চলে গেলে কি হচ্ছে 3 আর 8 হচ্ছে 11, আর মাইনাসের 2 কে এই বসে গেলে প্লাসের 2 কে, তাহলে k = 11/2। তোমার কাছে মনে হতে পারে অনেক টাইম কনজিউমিং এগুলা, বাট তুমি যখন প্র্যাকটিস করবা ইজিলি পারবা। তো এগুলো তুমি একটু নিজে করবা। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, দুইটা বিন্দু দেওয়া থাকবে, দুইটা বিন্দু দিয়ে যাবে, যে দুইটা বিন্দু দেওয়া থাকবে দুইটা বিন্দু দিয়ে যাবে, এরকম সরলরেখার সমীকরণ কি y - y1 = y2 - y1 / x2 - x1 × x - x1, ঠিক আছে।
তাহলে আমি একটা দেখায় দিচ্ছি, এবি রেখার সমীকরণ, মূল বিন্দু এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ, এগুলো তুমি সব পারবা, তুমি পারবা, তুমি এটা বুঝো আগে। তাহলে এই যে দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে এটা x1 y1, এটা x2 y2। তোমার সুবিধার্থে আমি একটু লিখে রাখছি, তাহলে এখানে বসাও, সূত্রে বসাও। y মাইনাস এটা হচ্ছে y1 ইকুয়ালস টু y2 হচ্ছে -3, মাইনাস y1 হচ্ছে আমাদের 1 ডিভাইড বাই x2 হচ্ছে 3, সূত্রের মাইনাস x1 হচ্ছে আমাদের 1, x মাইনাস x1 হচ্ছে 1। এবার হিসাব করো, হিসাব করলে তো কাজ শেষ। এখানে হিসাবটা করছি, y মাইনাস 1 ইকুয়ালস টু, দেখো -3 আর -1 হচ্ছে -4, 3 থেকে 1 গেলে হচ্ছে 2, x মাইনাস 1। এই 2 এখানে, আচ্ছা একটু কাজ করি, y মাইনাস 1 2 দিয়ে এটা ভাগ করলে 2, তাহলে মাইনাসের 2 ইন্টু x, মাইনাসের 2x, মাইনাসের 2 ইন্টু -1 প্লাসের 2। এবার এইগুলাকে তুমি এই পাশে নিয়ে আসো, মাইনাসের 2x এই পাশে আসলে প্লাসের 2x, প্লাসের 2 এই পাশে আসলে মাইনাসের 2, আর এই পাশে আরও আছে প্লাস y মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে 2x প্লাস y মাইনাস 2 আর 1 হচ্ছে -3 ইকুয়ালস টু 0। এই হচ্ছে সরল রেখা, শেষ। তাহলে কি বের করতে হবে? এই সরল রেখার সম্ভবত ঢালের কথা বলা আছে, ঠিক আছে, সম্ভবত ঢালের কথা বলা আছে, হ্যাঁ। তাহলে দুই বিন্দু দেওয়া থাকলে দুই বিন্দুগামী সরলরেখার ঢালের সূত্র কি? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এই যে এটাই হচ্ছে আমাদের সেই ঢাল। ওকে, আগের সরলরেখাটা দেখো, এখানে m সরাসরি বলা ছিল, আর এখানে m বলা না থাকাতে দুইটা বিন্দুর সাহায্যে ঢালটা শুধু বের করছি আগের মতোই। হ্যাঁ, এখানে বসাই দিলে তুমি 2 পাইবে, অথবা তুমি সরলরেখা যেহেতু পেয়ে গেছো m = -a/b, ওইভাবেও করতে পারবা। তাহলে আমি এখানে দুইটা কোশ্চেন দেখালাম, ঢাল বের করে দেখাইলাম দুই বিন্দুর সাপেক্ষে, আবার দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করে দেখাইলাম। এবার এগুলো তোমার কাজ, প্র্যাকটিস। দেখো এবি রেখার সমীকরণ, ওই একই কথা, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এ বি বিন্দু দিয়ে যায়। এই যে দুইটা বিন্দু দেওয়া আছে সুন্দর, x1 y1, x2 y2, পারবা এবার। মূল বিন্দুগামী রেখার সমীকরণ, মূল বিন্দুগামী রেখা কোনটা জানো? y = mx, প্লাস সিটা আর থাকবে না, y = mx, কোনো ধ্রুবপদ থাকবে না, y = mx। তাহলে দেখো তো এখানে ধ্রুবপদ আছে, ধ্রুবপদ আছে, ধ্রুবপদ আছে, তাহলে ধ্রুবপদ থাকলে মূলবিন্দুগামী হবে না, ধ্রুবপদ থাকা যাবে না। তাহলে এটা হচ্ছে আমাদের মূলবিন্দুগামী। কোনটি মূলবিন্দুগামী? তাহলে বলো তো, ধ্রুবপদ থাকলে, এই যে ধ্রুবপদ থাকলে হবে না, ধ্রুবপদ থাকলে হবে না, তাহলে এটা হচ্ছে আমাদের মূলবিন্দুগামী, ধ্রুবপদ থাকা যাবে না। সরলরেখার লেখচিত্র তুমি কেমন অঙ্কন করবা? সরলরেখার লেখচিত্র অঙ্কনের ফরম্যাট হচ্ছে x/a প্লাস y/b = 1, এই ফরম্যাটে নিয়ে আসবা। আমি আবারও বলছি, x/a প্লাস y/b = 1, এই ফরম্যাটে নিয়ে আসবা। এখন এই ফরম্যাটে কেমনে আনবা এটা দিয়ে আমি দেখাই তোমাদেরকে, দাঁড়াও। x প্লাস 2y = 10। এবার 10 এর সাথে 1 গুণ আকারে আছে, মনে মনে আমি ধরতে পারি, তাইলে এই 10 এখানে কি হবে? ভাগ হয়ে চলে আসবে, যেহেতু 1 এর সাথে গুণ আছে, 10 = 1। এবার এই 10 x এর নিচেও যাবে, এই 10 2y এর নিচেও আসবে, = 1। তাহলে ভাই x/10 প্লাস 2 দিয়ে কাটাকাটি করলে এখানে 5, y/5 = 1। এই হচ্ছে x/a প্লাস y/b ফরম্যাটে চলে আসছে। এবার আসো, a কি? a হচ্ছে x অক্ষের ছেদক, b কি? b হচ্ছে y অক্ষের ছেদক। তাহলে রেখা কেমনে আঁকবা? a এর মান হচ্ছে 10, তাহলে এটা কি? পজিটিভ 10, তাহলে x অক্ষের দিকে 10 একক যাবে, x অক্ষের পজিটিভ দিকে 10 একক যাবে, তাহলে ধরো 10 একক এখানে। b হচ্ছে 5, b কি? y অক্ষের ছেদক, y অক্ষের ছেদকটা কি? পজিটিভ, তাহলে উপরে উঠবে, তাহলে 5 একক উপরে উঠবে। তাহলে এই যে এখানে একটা বিন্দু পাইলাম, বিন্দুর স্থানাঙ্ক কত? এই যে মূলবিন্দু থেকে 10 একক সরছে না, তাহলে এখান থেকে এই পর্যন্ত x এর মান 10, আর x অক্ষের উপর y এর মান তো 0, এখানে উপরে উঠছে 5 একক, তাহলে y এর মান হচ্ছে 5, y এর মান হচ্ছে 5, আর y অক্ষের উপর x এর মান 0, এই দুই বিন্দু দিয়ে যাবে। এই হচ্ছে সরল রেখা, বুঝছো? বুঝছো? একদম ইজি। x/a প্লাস y/b, এ হচ্ছে x অক্ষের ছেদক, b হচ্ছে y অক্ষের ছেদক। বিন্দুগুলো কেমনে বের করবা? সিম্পল। তাহলে লেখচিত্র কোনটা? এই যে এটা। তাহলে লেখচিত্র অঙ্কন করা, যত রকম লেখচিত্র আছে সব তুমি x/a প্লাস y/b দিয়ে আঁকবা, ক্লিয়ার? তাহলে তোমার আর ভুল হবে না। রেখা দ্বারা সৃষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল, রেখার সমীকরণ দেওয়া থাকবে, এই রেখা তুমি যদি চিত্র আঁকো দেখবে একটা ত্রিভুজ হয়ে গেছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। চলো আমরা একটা করে দিচ্ছি, তুমি বাকিটা করবা। আমি একটা করে দিচ্ছি, তুমি বাকিটা করবা। তাহলে চলো, 4x প্লাস 5y = 20। এখন এই রেখা দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে এটা তাকে তোমার চিত্রে দেখতে হবে, বুঝতে হবে, তারপরে না তুমি বলবা কেমনে কি করবা। তাহলে চিত্র আঁকার উপায় কি? ওই যে তোমাদেরকে বলছি, এখানে 1 গুণ আকারে আছে, তাই না? তাহলে কি হবে? 4x/5y, 4x প্লাস 5y ডিভাইডেড বাই 20 = 1। তাহলে 4x এর সাথে 20 ভাগ করলে x/5 হবে,
এক্স বাই কি হবে ভাই 5 হবে, ওয়াই বাই 5 দ্বারা বেশি ভাগ করলে 4 হবে ইজ ইকুয়ালস টু 1। তাহলে তুমি একটু লেখচিত্র আঁকো, দেখো এক্স বাই 5 তার মানে এর মান হচ্ছে 5, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, এর মান হচ্ছে 5, 5 হচ্ছে পজিটিভ। তাহলে এইদিকে ধরো যে 5 একক হচ্ছে পজিটিভ, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হইব? মূলবিন্দু থেকে সে 5 একক দূরে আসছে, তাহলে এক্স এর মান 5 আর এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0। ওয়াই বাই বি, বি এর মান হচ্ছে 4, পজিটিভ 4, তাহলে উপরে উঠবে 4 একক। তাহলে ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0 আর ওয়াই এর মানটা কত হবে? মূলবিন্দু থেকে 4 একক উপরে উঠছে, তাহলে 4। এবার এই দুই বিন্দু দিয়ে সরল লেখা যাবে। ওকে, এখানে কি কোনো ত্রিভুজ দেখতে পাও? এখানে কি কোনো ত্রিভুজ দেখতে পাও? এই সরল রেখা এক্স এবং ওয়াই অক্ষ দ্বারা, সরল রেখা এবং এক্স ওয়াই অক্ষ দ্বারা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না ভাই? এই যে ত্রিভুজ, বলো ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? সরল রেখা এবং দুটি অক্ষ দ্বারা, সরল রেখা এবং এক্স ওয়াই অক্ষ দ্বারা, সরল রেখা এবং এক্স ওয়াই অক্ষ দ্বারা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? এটা কি মূল বিন্দু 0 0। এই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে কেমনে বের করতে হয়? এই যে ডেল্টা ইজ ইকুয়ালস টু হাফ, এই যে 0 0, তারপরে কি 5, 0, তারপরে কি 0, 4, তারপরে প্রথম বিন্দু রিপিট 0 0। হিসাব তো পারো। আরেকটা জিনিস দেখো, যদি অক্ষদ্বয়ের সাথে সরল রেখাও মিলে ত্রিভুজ উৎপন্ন করে তাহলে একটা সহজ সিস্টেম আছে, সেটা কি দেখো, এটা কি ভূমি, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? এই যে 5, এটা কি লম্ব, এটা হচ্ছে লম্ব, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 4। তাহলে ভূমি এবং লম্ব মানে কি? উচ্চতা। ভূমি এবং উচ্চতা থাকলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 2 10 একক, শেষ। বুঝছো? তাহলে এগুলো একটু নিজেরা করে নিবা। ওকে, তো প্র্যাকটিস এগুলো সব নিজেদের জিনিস, আমি যা যা করিয়েছি সব এগুলোর মধ্যে পড়ে গেছে, তো এগুলো ইনশাল্লাহ ভয় পাওয়ার কিছু নাই।